আচ্ছা, আমার একটা কথা, পড়ো পড়ো এবং পড়ো। ছাত্র অবস্থায় যারা আছে, ছাত্র জীবনের কষ্ট সারা জীবনের আরাম। এই ছাত্র জীবনের কষ্টটা করে নেন, সারাটা জীবন আরামে থাকবে। আর ছাত্র জীবনের আরাম সারাটা জীবনের কষ্ট। অতএব এটা স্লোগান করে নেবেন যে ছাত্র জীবনটা যারা এখন স্টুডেন্ট আছেন তারা কিন্তু এই অনার্স মাস্টার্সটা একদম মনটা দিয়ে পড়ে। আর এখন তো পৃথিবী উন্মুক্ত, পৃথিবীর সব কিছু পেয়ে যান, সব কিছু তো আমরা তো কিছুই পাইনি, আপনারা সব কিছু পেয়ে গেছেন। আশা করি নিজেকে এত সুন্দর করে গড়ে তুলবেন, নিজেকে এমনভাবে গড়ে তুলবেন যাতে আপনার আশপাশ, আপনার পরিবার সম্মানিত বোধ করে, আপনার এলাকা সম্মানিত বোধ করে, আপনার জন্মভূমি সম্মানিত বোধ করে, আপনার দেশ আপনাকে নিয়ে গর্ব করতে পারে। অন্তত চেষ্টা করে যাবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সংস্কৃতির পাশে থাকবেন, দেশকে ভালোবাসবেন। সবাইকে ধন্যবাদ। আমাকে কেউ কি কোনো প্রশ্ন, অনেকে নাকি কিছু প্রশ্ন করবে, কেউ অডিয়েন্স? What is the definition of success? সাকসেসের ডেফিনেশন আসলে এটা তো আমি কতটুকু সাকসেস সেটা আমি নিজেই কনফিউজ। তবে আমি যেটা বললাম যে সাকসেসের সবচেয়ে বড় ডেফিনেশন হচ্ছে যে আপনি চেষ্টা কতটুকু করলেন, আপনার চেষ্টা করার ক্ষমতা কতটুকু ছিল, এবং আপনাকে ডিসিপ্লিনলি এবং আপনি যে জ্ঞান সমৃদ্ধ আমরা সমানতলা করেছে সে টোটালটা কি আপনি ইউজ করেছিলেন। আপনি যদি, আমি আগেই বলবো, আমি যা বললাম সব সাকসেসের জন্যই বলেছি। আর সাকসেস নট নেসেসারি আপনাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হতে হবে। আপনাকে সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে, বিন্দাস থাকতে হবে, আপনি যা করছেন সেটাকে এনজয় করতে হবে। সাকসেস ডাজেন্ট মিন যে আপনাকে অনেক টাকা থাকতে হবে, সাকসেস ডাজেন্ট মিন যে আপনাকে অনেক বড় পলিটিশিয়ান হতে হবে। আপনি আনন্দ পাচ্ছেন কিনা, আপনি যদি আনন্দ যা করেন আপনি শুধু আনন্দ পাচ্ছেন এবং কারো ক্ষতি করছে না, সেটা যদি করতে পারেন সেটাই সবচেয়ে বড় সাকসেস। ধরেন উদাহরণ দিলে তো পলিটিক্যালি হয়ে যায়। অনেক বড় ব্যবসায়ীরা আজকে, অনেক বড় পলিটিশিয়ানদের আজকে অবস্থান কোথায় দেখেছেন। কিন্তু আমরা যাকে টেসের সামনে কিছু রিক্সাওয়ালা মামারা দেখবেন কি সুন্দর এক কাপ চা খায়, একটা পাউরুটি বা বনরুটি খায়, ওরা যখন ডুবায় 5 স্টার হোটেলের মনে হয় বানটা আমার এত মজা লাগে না, তাকিয়ে থাকি। আমি বুঝতে পারি যে পরিমাণে ক্যালোরি বার্ন করেছে, ও যে পরিমাণে কার্বন ডাই অক্সাইড বের করে দিয়ে অক্সিজেন সমৃদ্ধ হয়েছে, এক কাপ চা, একটা বান বা একটা সিঙ্গারা ওর কাছে মানে কি বলবো, যে মানে অমৃত লাগতেছে। আর আপনি বেটার একটা এসি হোটেলে বা রেস্টুরেন্টে গিয়েও সেই মজাটা পাচ্ছি না, কারণ আমার ক্যালোরি কোনো বার্ন হয় নাই, আমার অলরেডি ক্যালোরি প্রচুর পরিমাণে নিয়ে আসে। তো সব কিছুই গুরুত্বপূর্ণ। তো ওই লোকটা যেভাবে ঘুমাচ্ছে, বা অনেক সময় দেখবেন অনেক মামারা রিক্সায় কীভাবে ঘুমায়, কীভাবে হা করে ঘুমায়, চিন্তাই করা যায় না। আমরা সাইকিয়াট্রিস্ট দেখিয়ে দেশের বা দুনিয়ার বেস্ট ওষুধ খেয়েও সাধারণত ঘুম হয় না। কাজে হচ্ছে ওর সাকসেস অতটুকুনি, ও বিন্দাস এনজয় করতেছে। আপনি আপনার কাজটাকে এনজয় করেন, আর সততার সাথে, আমি আবারও বললাম সততার সাথে করতে হবে ভাই, সততা ছাড়া করা যাবে না। হ্যাঁ, আপনি ইমোশন তো থাকবেই ভাই, প্রেম তো করতেই হবে ভাই, গান তো দেখতেই হবে, চার্টিং করতেই হবে ভাই, নামাজ পড়তে হবে। ফিল্মের লোক আমাকে বলে, ইট ইজ এক্সাম্পল, ডোন্ট আই এম মিনিং দ্যাট, অন্য কিছু না। আমার শক্তি এই টুপি, কারণ এটা আমার পকেটে টুপি আছে, জোহর হয়ে গেলে আমাকে তাড়া করে, জোহরটা কাজা হয়ে যাবে, আমি নামাজ পড়ে নেবো, ঠিক আছে, আমাকে তাড়া করে যে না আমার ঠিক আছে, টুপি আমি টুপি ক্যারি করি, কারণ এটা আমাকে একটা তৈরি করে, এটা আমাকে ডিসিপ্লিনই রাখে। জোহর থেকে যখন জোহর থেকে কোনো যদি কাউকে হার্ট করে থাকে, অনেক সময় সাংবাদিক থেকে আরম্ভ করে প্রোডাকশন থেকে কাউকে বলে থাকে, আসলে আমি একটা সুযোগ পাই, আল্লাহ ওর সাথে খারাপ ব্যবহার করলাম, এটা করা উচিত। যখন আমি উজু করে যাই তখন আমার ভেতর থেকে বলে না এটা তোমার করা উচিত হয়নি, সব এডিটিং যে সেন্সগুলো আমার ভেতর চলে আসে। এবং আসর নামাজ পড়ার পরে আমি এসে যাদের সাথে ভুল হয়ে যায়, যদি সম্ভব হয় তাদের কাছ থেকে আমি সরি বলি, ক্ষমা চাই। তো কাজে ডিসিপ্লিন থাকে, যার যার ধর্ম, কোনো অসুবিধা নেই, প্রত্যেকের ধর্মের প্রতি সম্মান রাখবেন।
ধর্মটার প্রত্যেকটা ধর্মে ভালো কথা বলে, প্রত্যেকের ধর্মের প্রতি আমার সমান শ্রদ্ধা। যেহেতু আমি যেটা বিলিভ করি, জন্মগতভাবে আমি একটা প্রকোষ্ঠে আসছি, ওটার প্রতি আমার দুর্বলতা তো অনেক থাকবেই। সে জায়গা হচ্ছে প্রত্যেক ধর্মকে সম্মান করবেন। এই মাতৃভূমিতে যারা জন্মগ্রহণ করেছে প্রত্যেকের রাইটস একেবারে ইকুয়াল, একেবারে ইকুয়াল। আমার সার্টিফিকেট নেম হচ্ছে MD শাহিদ হাসান, মিশা সওদাগর আমার ফিল্মি নেম। আমার ওয়াইফের নাম মিতা, দেখেন কি ভালোবাসি। আমার ওয়াইফের নাম মিতা, মিতার মেয়ে, আর শাহিদের সাদিয়া, আমি কিন্তু মিশা। ওয়াইফকে আগেই রাখি, প্রেমিকাকে আগেই রেখেছি যাতে বলতে না পারে। তো মহিলাদেরকে সম্মান করবেন, মাকে ভালোবাসবেন, আবার বললাম সিনিয়রদের সম্মান করবেন, আর নিজেকে ভালোবাসবেন, ডিসিপ্লিন হবেন। তা প্রশ্ন সাকসেসের শেষ। এনি কোশ্চেন? স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। আসসালামু আলাইকুম, আমি গাজী মুশফিকুর রহমান, সিটি ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ইংলিশ থেকে। আমার কোশ্চেনটা হলো 700-র বেশি সিনেমা করেছেন আপনি স্যার, যে চরিত্রটা বা কোন সিনেমা মনে করেন আপনি আসল পরিচয়টা তৈরি করতে পেরেছেন বা পুরস্কারের থেকে বেশি? কোন ছবিটা দিয়ে আমি পিক হয়েছি? না স্যার, মানে 700 সিনেমার মধ্যে অভিনয় করেছেন আপনি প্রায় অনেকগুলাই, কিন্তু কোন চরিত্র বা কোন সিনেমাকে আপনি মনে করেন আপনার আসল পরিচয় ক্যামেরার সামনে? আসলে এভাবে বলা যায় না, তবে লাস্ট ছবি যারা বরবাদ দেখেছে, সাকিবের বাবাটা আমি খুব সাকসেসফুলি করেছি। আমার ছেলে আরিয়ান মির্জা, আমার ছেলে আমার ভালোবাসা, আমার দুর্বলতা। এই দুর্বলতায় যদি আপনারা হাত দেন তাহলে আপনাদের অনেক দুর্বলতা আছে, আমি হাত দিলে আপনারা শুধু ধ্বংস না একেবারে বিনষ্ট হয়ে যাবে। আমি আদি মির্জা বলছি, আরিয়ান মির্জার কিচ্ছু হবে না, কারণ আমি আরিয়ান মির্জার বাপ আদি মির্জা। বাট এটা একটা ইউ টার্ন ছিল। সাকিব তো সবসময় আমার রাইভাল ছিল, এটা আমার বাবা করাটা কঠিন ছিল। আমি চেষ্টা করেছি, আবারও বললাম চেষ্টার মৃত্যু হয় না। আমি চেষ্টা করেছি যে ওর বাবার ক্যারেক্টার করতে, আমি চেষ্টা করেছি। মনে হয় আমি কি সাকসেস হয়েছি বরবাদে? তো এই যে চেষ্টার মৃত্যু হয়, মেধার মৃত্যু হয়ে যাবে নিশ্চিত থাকে। মেধা ডাজেন্ট ম্যাটার, মেধাকে আলোচনাই করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার মেধা একইবারে দিয়ে দিয়েছে। বোর্ড ম্যাট্রিকে সবার একই লেসন থাকে, একই সিলেবাস থাকে। আমি এটা বরিশাল হই, আমি ঢাকা জেলা হই, সবার সেম। ওটা সবাই যারা 10 পড়ে তারা ম্যাট্রিক পাস করবে, সবাই জানি। এখন আমরা আমাদেরকে দুর্বল ভাবি যে না এটা পারবো না, এটা সম্ভব না। আসলে আমরা সবাই, আমি আগেই বলেছি, পেছনে যে বেঞ্চ সবাই আমরা বেস্ট। এর মধ্যে যারা চেষ্টা করে, যাদের ভাগ্যে আছে, তারা বেস্ট অফ দ্য বেস্ট হয়। আমরা সবাই বেস্ট, প্রত্যেক স্টুডেন্ট আপনারা সবাই বেস্ট। এনি কোশ্চেন? স্যার আমাদের মেয়েরা করুক, কারণ মেয়েরা আমাকে নিয়ে বেশি করতে হবে। আচ্ছা, সময় স্বল্পতার জন্য আমার ফেসবুক অ্যাকাউন্টে একটা কথা বলি, আপনারা অবাক হয়ে যাবেন। মানে এটা বিশেষ, এটা আমার ছোট ভাই রোম্যান্টিক নায়ক নীরব বসে আছে। এদেরকে মেয়েরা তো ভালোবাসবেই, এদের বন্ধু হবে। আমার ফ্রেন্ড রিকোয়েস্টে আপনি যে যাবেন, আমার 90% মহিলা রিকোয়েস্ট ফ্রেন্ড। আমি জানি না, মানে আল্লাহ, মানে এটা, মানে আমি জানি না, হয়তো তারা আমাকে একটু হলেও মনে হয় সিকিউর মনে করেছে। নীরব থেকে মিশা ভাই মনে একটু সিকিউর, এটাও বলতে হয়। তাহলে সাকিব থেকে মিশা ভাই মনে একটু সিকিউর। লাস্ট আর একটা কোশ্চেন নিব, শুধু একটা কোশ্চেন। না না, উনাকে দেন। ওকে, লাস্ট কোশ্চেন। একটু পানি খাই। কথা বলা যাবে না, কোশ্চেন আছে কারো? আসসালামু আলাইকুম স্যার। ব্যক্তিগতভাবে আমি আপনাকে ভীষণ পছন্দ করি, কিন্তু আমি আপনাকে যে প্রশ্নটা করব তার জন্য আমি আগেই দুঃখিত। দুঃখিত? হ্যাঁ, আমি আগেই দুঃখিত এটার জন্য। আমি প্যান্টটা ঠিক করে নিয়েছি। প্রশ্ন করলাম স্যার, আপনার ভাষ্য মতে হচ্ছে চেষ্টার কখনো মৃত্যু হয় না। হ্যাঁ। আচ্ছা, আপনার কি কখনোই মনে হয় না যে সিনেমা জগৎ থেকে, যেহেতু আপনি অবশ্যই ইসলামকে একদম মনে প্রাণে ধারণ করেছেন এবং আমরা প্রত্যেকটা মানুষ সৃষ্টিকর্তাকে পুরোপুরিভাবে আমাদের মধ্যে আয়ত্ত করতে চাই, তো সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য কি কখনো মনে হয় না যে
আমি সিনেমা জগৎ থেকে চলে যাব বা আমি আর খলনায়কের অভিনয়টা করব না, আমার এটা ছেড়ে দেওয়া উচিত, এরকম প্রশ্ন কি কখনো মনের মধ্যে আপনার জাগ্রত হয়নি? ভাইয়া আপনি কি অনেকগুলো প্রশ্ন করলেন তাই না? পার্টিকুলারলি আপনি কিন্তু অনেকগুলো প্রশ্ন, আমার মনে হয় যে আমি ফিল্ম করবো কি করবো না, ভিলেনিয়াস করবো কি করবো না, বা অভিনয় করা ঠিক কি ঠিক না, অনেকগুলো প্রশ্ন না? না, ওনার প্রশ্ন হচ্ছে এগুলো করলে তো একটু গুনাহ হয়, এগুলো ছাড়ার কখনো ইচ্ছা হয়েছিল কিনা এটা? না না, ওনার কাছ থেকে শুনতে চাই, মানে পার্টিকুলার সিরিয়াল ছোট ছোট করে করেন। মূলত এক নম্বরে হচ্ছে যেহেতু আমাদের চেষ্টার মৃত্যু হয় না এবং আমরা সৃষ্টিকর্তাকে পুরোপুরি আমাদের মধ্যে ধারণ করতে চাচ্ছি, অর্থাৎ আপনার কি কখনোই মনে হয় না যে আমি আমার খলনায়কের চরিত্রটাকে বাদ দিতে চাচ্ছি? মানে নায়কের চরিত্র করা আপনার পয়েন্ট অফ ভিউ, মানে আপনার বুঝ হচ্ছে যে নায়ক করা যাবে, খলনায়ক করা যাবে না। আপনি সিনেমা জগৎ থেকেই বের হয়ে যেতে চাচ্ছেন। বাট আপনি আগে বলছেন খলনায়ক কিংবা নায়ক, বা আমি সিনেমা জগৎ থেকে বের হয়ে যেতে চাচ্ছি। মানে এই প্রশ্নটা আপনার মনে আসছে কেন? মানে আপনার মনে এরকম একটা চিন্তা আছে যে যারা অভিনয়টা ঠিক না, এরকম আপনার মনে আসছে? না না, কারণ হচ্ছে যে আপনি আমাদেরকে অনেকবার অনুপ্রেরণা দিলেন যে আমাদের মেধার মৃত্যু হলেও চেষ্টার কখনো মৃত্যু হয়। পারফেক্ট। অবশ্যই এটা আমরা সত্য বিশ্বাস করলাম। আল্লাহর রহমতে মেধা ছিল, আপনি দেখতে শুনতেও মাশাআল্লাহ ভীষণ সুন্দর। তো আপনার কেন মনে হলো না যে সৃষ্টিকর্তা তো আমাকে অন্যভাবেও জীবিকার অর্জনের বা জীবিকার রাস্তা করে দিতে পারে, আমি কেন এই অভিনয় জগতেই রয়ে যাচ্ছি? আপনার কাছে তাহলে অভিনয় জগৎটা সঠিক মনে হচ্ছে না, এটা আমাকে ক্লিয়ার করেন। আপনার কি বোধ বিচার? আপনার কাছে মনে হচ্ছে অভিনয়টা ঠিকঠাক না, সৃষ্টিকর্তা এটাকে অ্যালাউ করে না, আপনি এই বোধটা আগে ক্লিয়ার করেন আমাকে। হ্যাঁ, আমার কাছে এটা মনে হচ্ছে যে অভিনয়টা ঠিকঠাক না। সৃষ্টিকর্তা অভিনয়টা হয়তো বা আমাদের পুরোপুরি ভাবে না, হয়তো বা বললে তো অন্য হয়। আপনার বোধ হচ্ছে অভিনয় করাটা ধর্মগতভাবে ঠিকঠাক না, রাইট? হ্যাঁ, এটা মনে হচ্ছে। এটা আপনি মনে হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। খুব জটিল প্রশ্ন, খুবই জটিল প্রশ্ন, এবং সম্মান জানাই প্রত্যেকটা। আসলে আপনার প্রশ্নটাকে মানে হিস্ট্রি মনে রাখবে না, কিন্তু আমার অ্যান্সারটাকে হিস্ট্রি মনে রাখবে। আপনি প্রশ্ন করেছেন রিলিজিয়াসলি যে আমাদের অভিনয় করাটা কতটুকুন, মূল বিষয়টা কতটুকুন মানে সঠিক। তো এই বিচারটা যখন স্টার্ট হয় আমার ক্যারিয়ার, তখন আমার বোধ বিচার থাকে। জাস্ট গ্র্যাজুয়েশনের পর তো নতুন মুখের সন্ধানে কম্পিটিশন, তারপরে ঢুকে গেলাম। আমার কাছে কখনোই মনে হয়নি যে অভিনয় করা মানে এটা মানে কোনো গুনার কাজ হবে, বা এটা কোনো নেগেটিভ বা কোনো কিছু আমাকে ইম্প্যাক্ট করবে। এটা আমি খুব ছোট ছিলাম, আমার এটা মনে হয়। কিন্তু আপনার এই প্রশ্নটাকে আমি একেবারে মানে ডিসঅনারও করব না, এটা যার যার ব্যাপার। যেমন আমি আপনাকে বলেছি যে আমি জীবনের সিগারেট, পান, বিড়ি করে স্পর্শ করি নাই। আমি আমাকে চেক করে রেখেছি, আমি আমাকে এভাবে করে রেখেছি যাতে উদাহরণ হতে পারে। আর ফিল্মটা, অভিনয় করাটা আমার দেশে একটা কালচার ছিল, এখানে একটা কালচার, এটা সাংবিধানিক রাইট বলতে পারেন, বা অভিনয় করাটা আমার সংবিধানের বাইরে কিছু না, বা সমাজে অভিনয় করা যাবে না এরকম কোনো কিছু ছিলও না। কিন্তু আপনি রিলিজিয়াসলি যদি বলেন তাহলে এটা খানিকটা সাংঘর্ষিক। আপনি যদি রিলিজিয়াসলি পয়েন্ট অফ ভিউ থেকে বলেন এটা খানিকটা সাংঘর্ষিক, কিন্তু সংস্কৃতিকে তো আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। আপনি যদি যে জাতির সংস্কৃতি যত উন্নত হবে না, সে জাতি তত উন্নত হবে না। হয়তো বা ভুড়ি ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আপনি যদি সাংস্কৃতিকভাবে আপনার মানে জীবনের মধ্যে যদি আপনি সংস্কৃতি ইন করাতে না পারেন, তাহলে হবে কি আপনি এই জাতি তত উন্নত হবে না। কারণ সংস্কৃতি আপনাকে উদারতা দেখাবে। আপনি কি বলবো যে ফাউন্ডামেন্টালিস্ট বলি বা মৌলবাদিত্ব থেকে আপনাকে দূরে রাখবে কেবলমাত্র কালচার। তাহলে তো খেলাধুলাও কম্পিটিশন করা, আপনি কি জানেন খেলাধুলার মধ্যে কোনো কম্পিটিশন ঠিক না। আমাদের এখানে খেলাধুলা করা যাবে, কিন্তু এটার মধ্যে কম্পিটিশন করা যাবে না। সেই সূত্রে খেলাধুলাও কিন্তু ঝামেলার মধ্যে পড়ে যাবে। তো আমার বিচারটা আমি ক্লিয়ার করে দেই। আমার সবসময় নিজেকে আমি ধর্ম এবং কর্ম দিয়ে নিজেকে সংরক্ষিত রেখেছি, এবং আমি দুইটাতে এনজয় করি, আমার এটাতে কোনো অসুবিধা হয় না। এখন যার যার ব্যাপার। আপনি
হাতে একটা ডাক্তারের কাছে যখন একটা ছুরি থাকে তখন রোগী বাঁচতে পারে, একটা সন্ত্রাসীর কাছে যখন ছুরিটা থাকবে তখন একটা লোক মারা যেতে পারে। ব্যবহার আপনাকে জানতে হবে, ব্যবহার কিভাবে করবেন। ছুরি একই, একটা যান নিয়ে নিচ্ছে, একটা যান বাঁচিয়ে দিচ্ছে। সংস্কৃতিটা এমন, আপনাকে জানতে হবে যে আপনি কিভাবে ব্যবহার করবেন। চাঁদ একটা, সূর্য একটা, বাংলাদেশ একটা, মিশা সওদাগর একটা, রিমেম্বার। আর স্যার একটা কোশ্চেন করে বুঝে আমাকে, স্যার করেন না, আপনি করেন, আপনার করা দরকার, উনি আমাকে একটা প্রশ্ন করবেন। ক্লিয়ার সিস্টার, ক্লিয়ার তুমি? অনেকক্ষণ ধৈর্য যদি ঘটে যাবে, তবুও যেহেতু ওনাকে বলেছে একটা প্রশ্ন করব আমি, আমার জানার একটা আগ্রহ আর কি, একটু একাডেমিক প্রশ্ন। সেটি হচ্ছে মিশা ভাই, আমরা 70-এর দশক, 90-এর দশক, 80-এর দশকে অনেক ভালো সিনেমা পেয়েছি। আমাদের প্রজন্ম অনেক বাংলা সিনেমা, খুব সমৃদ্ধ বাংলা সিনেমা দেখেছি। সূর্যদিগল বাড়ি, লাঠিয়াল কিংবা পুরস্কারের মতো ছবি আমরা দেখেছি। সেই ছবিগুলো তো নাই। সেই সময়ের বিবেচনায় আমরা সাউথ এশিয়ার লিডিং সিনেমাগুলো বাংলাদেশে তৈরি হতো। তাহলে প্রযুক্তি আসলো, প্রযুক্তি এসে আমাদেরকে সামনে নিয়ে গেল, কিন্তু আমরা এখন তো সেই সিনেমা তো পাই না, বরং আমরা বৈশ্বিক বিবেচনায় অনেক অনেক পিছিয়ে পড়েছি। একটা আনসার আমার কাছে আছে, আপনি বলবেন যে বাণিজ্যিক ছবি বেশি মানুষ চায়, দর্শক শ্রোতা কমে গেছে, সবই ঠিক আছে, কিন্তু সারা পৃথিবীতে সিনেমা এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ কেন পিছিয়ে পড়ছে? ধন্যবাদ। প্রশ্নকর্তাদের একটা সমস্যা হচ্ছে, তারা বলে একটা প্রশ্ন করবে, কিন্তু একটা প্রশ্নের মধ্যে মিনিমাম 5টা প্রশ্ন থাকে। তখন যিনি অ্যান্সার করবেন তার জন্য বিপদ হয়ে যায়, সিরিয়ালি কোনটা দিবেন। মূল ভাইয়ার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা এর আগে আর্ট ঘরানার ছবি, সূর্যদিগল বাড়ি, পুরস্কার, এই সমস্ত ছবি আমরা দেখেছি। তখন আপনি সুন্দরী দেখেন না? সুন্দরী, হ্যাঁ, গোলাপি এখন ট্রেনও দেখেছি। নয়নমণি দেখেননি? কিন্তু এখন আমার প্রশ্নটা হচ্ছে, এখন আমরা কেন বাণিজ্যিক ছবি করছি, এটা হচ্ছে না। তখন রংবাজ দেখেনি রাজ্জাক ভাইয়ের? রংবাজ নাম বলতে পারবো না তো ব্যাপারটা হচ্ছে কি, বোধ বিচার সমস্ত কিছু চেঞ্জ হয়, সংস্কৃতিতে আরো বেশি চেঞ্জ হয়। বোধ বিচার, প্যাটার্ন অফ অ্যাক্টিং, প্যাটার্ন অফ ডেলিভারি, প্যাটার্ন অফ স্টোরি, সমস্ত কিছু চেঞ্জ হয়। এই জন্য আধুনিকতা চলে আসে। আগে যেভাবে আমরা অ্যাক্টিং করতাম, এখন বোধ বিচার কি বলে, এখন কি করব সেটা নির্ভর করে। আর আপনি যে কন্টেন্টটা তৈরি করবেন, যে প্রডিউসার, ধরেন যিনি প্রডিউসার, যিনি যে কন্টেন্টটা করবেন, ওনার একটা কনজিউমার থাকবে যে কারা দেখবে। হ্যাঁ, তো তেমনি করে আপনি ওটাকে তারা আগে টার্গেট করে যে আমার টার্গেট অডিয়েন্স কারা। তো কমার্শিয়াল ছবি কেবলমাত্র একটা দেশের ফিল্মকে বাঁচাতে রাখে। আপনি কিছু মনে করবেন না, আপনি যাদের কথা বললেন ওই ছবি এনারা কেউ দেখে নেই, সম্ভবত খুব কম দেখার কথা। কিন্তু ওনাদেরকে জিজ্ঞাসা করেন, এই আপনারা শাহরুখ খানকে কয়জন চিনেন? হাত উঠান তো অনেস্টলি। শাহরুখ খানকে কয়জন চিনেন? একটু হাত উঠাতে প্লিজ। আপনি শাহরুখ খানকে চিনেন না? একটু হাত উঠান না। এই তোমরা শাহরুখ খানকে চিনো না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। 100% কিন্তু হাত সবাই চিনে। ইন্ডিয়ার সংস্কৃতি মন্ত্রীর নাম আপনারা বলতে পারেন? Is there any person who can say this question? ইন্ডিয়ার সংস্কৃতি মন্ত্রীর নাম কেউ বলতে পারবে? তো জ্ঞান আর কমার্সের এই পার্থক্য স্যার। শাহরুখ খান কমার্স স্যার, তার জ্ঞান হচ্ছে এটা, রিচ কালচার মানুষকে আকৃষ্ট করবে স্যার, রিচ কালচার মানুষকে আকৃষ্ট করবে। শাহরুখ খান যখন হাত এরকম ছড়িয়ে দেয়, নারী পুরুষ সব অন্তর্নিহিত হয়ে যায়, সব পড়ে যায়। এটা আমরা সবাই জানি। অমিতাভ বচ্চনকে অনেকে চিনবে, কিন্তু আমরা জানি অমিতাভ বচ্চনের চেয়ে নসিরুদ্দিন শাহ অনেক ভালো অ্যাক্টর। আমরা যারা অ্যাক্টর তারা বুঝি, কিন্তু দেশ চালায়, ইন্ডাস্ট্রি চালায় অমিতাভ বচ্চন। আমরা জানি ইরফান খান শাহরুখ খানের চেয়ে অনেক বড় আর্টিস্ট। আমরা জানি মনোজ বাজপেয়ী, আমরা জানি নসিরুদ্দিন,
আমরা জানি অমর পাড়েকার অনেক ভালো আর্টিস্ট, এরা ইন্ডাস্ট্রি চালাবে না। আমরা জানি সলমান খান খুব একটা উঁচু দরের অভিনেতা না, বাট আমির খান উঁচু দরের অভিনেতা, এরা দেশ চালায়। স্যার কমার্স যদি না থাকে তাহলে সংস্কৃতি পড়ে যাবে স্যার। আর আজকের অনুষ্ঠানটাও আপনি মনে বিজনেস সংশ্লিষ্ট, বিজনেস লাগবে স্যার। প্রডিউসার যে টাকাটা ঢালবে স্যার সেটা রিটার্ন ব্যাক করতে হবে, মানি ব্যাক গ্যারান্টি লাগবে স্যার, না হলে আপনার সংস্কৃতিও এভাবে পড়ে যাবে। কাজে হচ্ছে আপনাকে বুঝতে হবে সবার আগে টিস্যু অডিয়েন্স কি চাচ্ছে। আপনি যাই বানান, আপনি আর্ট বানান, বাট ওটাকে কমার্স রূপেই দিতে হবে, কারণ আমাদের দেশে ওইরকম প্রডিউসার নেই যে কোটি কোটি টাকা লস দিবে এবং তারপর ছবি বানিয়ে যাবে, এটা সম্ভবই না। কাজে হচ্ছে আমার মনে হয় কমার্স খুব বেশি গুরুত্বপূর্ণ। 60 বছর বয়সে শাহরুখ খান প্রথম জাতীয় পুরস্কার পেয়েছে, বা শাহরুখ খান গোটা ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়াকে কমার্স ছবি দিয়ে পুরো বিশ্বে নিয়ে গেছে। কাজে আমাদের কমার্স বিষয়টাকে সম্মান করতে হবে। কমার্স ছাড়া, টাকা ছাড়া আর কি কিছু না। টাকা আপনাকে লাগবেই স্যার, কমার্স দরকার আছে স্যার। কাজে আর্ট ঘরানার ছবি 2-4টা হবে, অসুবিধা নাকি দেবী হবে, দেবীর মতো ছবি হবে, কিন্তু আপনি স্যার লাগবে বরবাদ লাগবে, আপনার তাণ্ডব লাগবে, দাগে লাগবে, জঙ্গলি লাগবে, যেটা আপনাকে ব্যবসা দিবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, লাস্ট একটা ডায়লগ বলে শেষ করে দিই, সবার মনে মনে নাকি লাস্ট ডায়লগ। আকাশ থেকে খসে পড়া তারা তার অক্ষ পথ বদলাতে পারে, সমুদ্রে উঠাতেও সমুদ্রে স্থিমিত হয়ে যেতে পারে, বন্দুকের গুলি তার নিশানা মিস করতে পারে, কিন্তু মিশা সওদাগরের জাবান। আমি বলছিলাম আজকে টিএসসিতে অনুষ্ঠানে আসবো, আমি এসছি। কথা দিলে কথা রাখি, কথার বারখেলাপ করি না। মনে রাখবেন, কথা দিলে কথা নির্মাণের জন্য জীবনটা উৎসর্গ করে দিবেন, তাহলে আপনি প্রপার মানুষ। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। লাখ লাখ টাকার ব্যবসা আমার, কত টাকার? লাখ লাখ টাকার। 10 গ্রামের জমিদার ছিল আমার বাপ দাদা, 14 পুরুষ কি আসিল জমিদার, সেই জমিদারের ফুল আমি আকরাম চৌধুরী, আমি করে চৌধুরী ষড়যন্ত্র। আরে আই বেটি আই, আমি তোর মুখ ধরে সিরা ফালাইলেও আমার কোনো অন্যায় হইব না। কি হইব না অন্যায়? তারপরেও তোরে 3 মাসের সময় দিলাম। এই 3 মাসের মধ্যে আমার সুদ সহ টাকা না দিলে তোর 4টি বাট্টি গোল করে সোজা টিএসসিতে পাঠিয়ে দিবি।